সুপ্রিয় ছাত্ররা, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে তোমাদের অনার্স থার্ড ইয়ার নতুন এবং পুরাতন যারা আছো তাদের জন্য ক্রিস্টাল ফিল্ড থিওরির যে বাকি অংশটুকু ছিল সেটুকু আলোচনা করব। আমরা এর আগের দিন ক্রিস্টাল ফিল্ড থিওরি দেখছিলাম, এর পরবর্তীতে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যে কিভাবে কমপ্লেক্স গুলোর শেপ হয়। এটা এখন আজকে আমরা আলোচনা করব ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য ম্যাগনিটিউড অফ ডেল্টা ও। ডেল্টা ও ছিল আমাদের কি অক্টাহেড্রাল কমপ্লেক্সের সিএফএসি, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জির মান। তাহলে এই ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জির মান কিসের উপর নির্ভর করবে, এটা যদি আমরা বিবেচনা করি যে কি কি বিষয়ের উপর সেগুলো নির্ভরশীল, তাহলে প্রথমে যেটা আমরা বলবো নেচার অফ দ্য মেটাল ক্যাটায়ন। মেটাল ক্যাটায়নের উপরে সেটা নির্ভর করবে। তাহলে যদি মেটাল ক্যাটায়নের উপরে সেটা নির্ভর করে, দেখো তোমরা, তাহলে আমরা বলতে পারি মেটাল ক্যাটায়নের উপর যদি নির্ভর করে, তাহলে মেটাল ক্যাটায়নের কোন কোন বিষয়গুলোর উপর নির্ভর করবে একটু দেখো তোমরা। প্রথমে হচ্ছে মেটাল ক্যাটায়নের সেটা যেটা নির্ভর করবে সেটা হচ্ছে ডিফারেন্ট চার্জ অন দ্য ক্যাটায়ন অফ দ্য সেম মেটাল। যদি সেম মেটাল হয়, যেমন দেখো এখানে ফেরাস 2+, ফেরিক 3+, যদি সেম মেটাল হয় আর চার্জ যদি ডিফারেন্ট হয়, তাহলে চার্জ যত বেশি হবে ডেল্টা ও এর মান তত বৃদ্ধি পাবে। যেমন দেখো ফেরাসের হচ্ছে 10,400 পার সেন্টিমিটার, এটা হচ্ছে 13,700 পার সেন্টিমিটার। আবার একই সাথে কোবাল্ট 2+, কোবাল্ট 3+, অনেক পার্থক্য হয় তাদের। তাহলে আমাদের ডেল্টা এর মান প্রথম যে মেটাল ক্যাটায়নের উপর নির্ভরশীল, তা প্রথমে যেটার উপর নির্ভর করবে সেটা হচ্ছে ওই মেটাল ক্যাটায়নের চার্জের উপর। দ্বিতীয়ত আমরা বলতে পারি যে চার্জ যদি ডিফারেন্ট হয় এবং ডিফারেন্ট মেটাল ক্যাটায়ন হয়, কিন্তু তাদের যদি তোমার ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা সেম হয়, তাহলে আমরা বলছি ডিফারেন্ট চার্জ অন দ্য ক্যাটায়ন অফ ডিফারেন্ট মেটালস, টু ডিফারেন্ট ক্যাটায়নস হ্যাভিং দ্য সেম নাম্বার অফ ডি ইলেকট্রনস। যদি এরকম হয় যে সেম নাম্বার অফ ডি ইলেকট্রন আছে কিন্তু চার্জ একটির কম একটির বেশি, সেক্ষেত্রে যার চার্জ বেশি তার ডেল্টা এর মান ওই যার চার্জ কম তার তুলনায় অনেক বেশি হবে, তার তুলনায় অনেক বেশি হবে। তুমি যদি উদাহরণ হিসেবে দেখো এখানে ভ্যানাডিয়াম আর ক্রোমিয়াম, তাহলে ভ্যানাডিয়ামের যে ইলেকট্রন সংখ্যা, ক্রোমিয়ামে ভ্যানাডিয়াম 2+, ক্রোমিয়াম এখানে 3+, তাহলে তাদের ইলেকট্রন সংখ্যা ডি অরবিটালে সেম, কিন্তু তাদের ডেল্টা ও এর মান দেখো, এটা 12,400 পার সেন্টিমিটার, এটা হচ্ছে 17,400 পার সেন্টিমিটার, তাহলে অনেক বেশি। তাহলে এটা দ্বিতীয় আমরা পয়েন্ট পেলাম কি, দ্বিতীয় পয়েন্ট পেলাম আমরা যে ডিফারেন্ট চার্জ অন দ্য ক্যাটায়ন এবং ডিফারেন্ট মেটাল। এর প্রথম পয়েন্টটা ছিল সেম মেটাল, এবার হবে ডিফারেন্ট মেটাল কিন্তু তাদের ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা হবে সেম। তৃতীয় হচ্ছে যদি এমন হয় যে ডিফারেন্ট মেটাল কিন্তু তাদের চার্জ সংখ্যা সেম, মেটাল ডিফারেন্ট কিন্তু চার্জ সংখ্যা সেম এবং কমপ্লেক্স একই ধরনের, দুটোই অক্টাহেড্রাল একই শেপের কমপ্লেক্স হয়, সেক্ষেত্রে যার ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা বেশি হবে তার ডেল্টা ও এর মান হবে কম। তাহলে দেখো সেম চার্জেস অন দ্য ক্যাটায়ন বাট দ্য নাম্বার অফ দি ইলেকট্রন ইজ ডিফারেন্ট। ইন কেস অফ কমপ্লেক্সেস হ্যাভিং দ্য ক্যাটায়ন্স উইথ দ্য সেম চার্জেস but with different number of d electrons in the central metal cation, the magnitude of delta O decreases with the increase of the number of d electrons. d electron যত ইলেকট্রন সংখ্যা ডি অরবিটালে বাড়বে তত সেটা বৃদ্ধি পাবে। তাহলে আমাদের থার্ড পয়েন্টটা কি, এটা থার্ড পয়েন্ট হচ্ছে যদি মেটাল ক্যাটায়ন গুলো ডিফারেন্ট হয়, চার্জ সেম হয়, তখন তাদের ডি অরবিটালে ইলেকট্রন যত বেশি হবে তত তার ডেল্টা ও এর মান হ্রাস পাবে, তত তার ডেল্টা ও এর মান হ্রাস পাবে। তাহলে মেটাল ক্যাটায়নের বিহেভিয়ারের উপর ভিত্তি করে আমরা তিনটা পয়েন্ট পেলাম। প্রথমটা পেলাম সেম মেটাল ক্যাটায়ন, চার্জ যখন বাড়বে ডেল্টাও বাড়বে। দ্বিতীয়টা পেলাম কি, যে মেটাল ক্যাটায়ন ডিফারেন্ট কিন্তু চার্জ ভিন্ন, সেক্ষেত্রে যার চার্জ বেশি হবে সেম ইলেকট্রন, চার্জ ভিন্ন, চার্জ যার বেশি তার ডেল্টা এর মান বেশি। তৃতীয় পয়েন্টটা পেলাম সেম চার্জ, তখন হবে যে মেটাল ক্যাটায়নের সেই এক হতে হবে যে মেটাল ক্যাটায়নের তোমার ডি অরবিটাল ইলেকট্রন কম থাকবে, তার ডেল্টা এর মান বেশি হবে। 4 নম্বরটা হচ্ছে যদি মেটাল গুলো এমন হয় যে তোমার তাদের চার্জ সেম কিন্তু তাদের ডি অরবিটাল গুলো ভিন্ন, ডি অরবিটালের শক্তি স্তর ভিন্ন, তাহলে একটা তৃতীয় শক্তি স্তর, একটা চতুর্থ শক্তি স্তর ডি অরবিটাল, একটা পঞ্চম শক্তি স্তর, একটা 3D, একটা 4D, একটা 5D। ডি যখন একটা শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তর ডি হবে, ডেল্টা ও এর মান বলা হলো যে 30 to 50% ইনক্রিজ করবে।
30 to 50% ইনক্রিজ করবে। তাহলে বলছে কোয়ান্টাম নাম্বার n of the d orbitals of the central metal ion delta O increases about 30% to 50% from 3dn to 4dn এবং সেম বলছে 4dn to 5dn। যেমন দেখো কপার, তোমার ইরিডিয়াম, রোডিয়াম, এদের ক্ষেত্রে কিভাবে ডেল্টা এর মানটা চেঞ্জ হচ্ছে 23,000 থেকে 34,000, সেখান থেকে 41,000। তাহলে আমাদের যে ডেল্টা ও এর মান কিসের উপর নির্ভরশীল, তার প্রথম পয়েন্টটা পেলাম আমরা সেন্ট্রাল মেটাল ক্যাটায়নের উপর নির্ভরশীল। সেন্ট্রাল মেটাল ক্যাটায়নের উপরে কিভাবে নির্ভরশীল তার 4টা পয়েন্ট পেলাম। তোমরা আশা করি 4টা পয়েন্ট বুঝতে পারছো। সেকেন্ড হচ্ছে উইক এবং স্ট্রং লিগ্যান্ডের উপর এর মান নির্ভর করে। যদি লিগ্যান্ড গুলো স্ট্রং লিগ্যান্ড হয় তাহলে তাদের স্প্লিটটা খুব বেশি হয়, অর্থাৎ T2G এবং EG এই দুটি সেট অরবিটালের মধ্যে শক্তির পার্থক্য অনেক বেশি হয়। কিন্তু লিগ্যান্ডটা যদি উইক লিগ্যান্ড হয় তখন তার T2G সেট এবং EG সেটের মধ্যে শক্তির পার্থক্য হয় খুব কম। তাহলে 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যে লিগ্যান্ডের প্রকৃতি বা নেচার, সেটা স্ট্রং এন্ড উইক লিগ্যান্ডস কি হয় দেখো, দ্য ম্যাগনিটিউড অফ ডেল্টা ও ভেরিজ from strong to weak ligands. Strong ligands are those which exert a strong field on the central metal ion and hence have higher splitting power, while the weak ligands are those which have a weak field on the central metal cation and consequently relatively lower splitting power. তাহলে আমি যেটা বলছি, যদি এই স্প্লিটিংটা কম হবে কখন, উইক লিগ্যান্ডের ক্ষেত্রে, তাহলে এই স্প্লিটিংটা বেশি হবে কখন, স্ট্রং লিগ্যান্ডের ক্ষেত্রে। তাহলে যদি স্ট্রং লিগ্যান্ড হয়, দেখো পরের চিত্রটা যদি তোমরা দেখো, এখানে কম ডেল্টাও, এটাই ডেল্টাও বেশি। তাহলে কি বলছে, এটা হচ্ছে 5 ডিজেনারেট ডি অরবিটালস অফ ফ্রি মেটাল ক্যাটায়ন। ফ্রি মেটাল ক্যাটায়নের 5টি ডিজেনারেট ডি অরবিটাল। এবার যখন স্প্লিট ঘটলো অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে, তোমরা জানো যে স্প্লিটিংটা সিএফটি থিওরিতে আমরা পড়ে আসছি, যে তার T2G সেট লোয়ার এনার্জিতে চলে আসে, ইজি সেট আপার এনার্জিতে চলে যায়। তাহলে এটা হচ্ছে স্প্লিটিং অফ ডি অরবিটালস ইন প্রেজেন্স অফ উইক লিগ্যান্ড। যেমন তারা উদাহরণ হিসেবে বলছে ফ্লোরাইড আয়ন, উইক লিগ্যান্ড, এই তাদের স্প্লিটিং ডেল্টা এর মানটা খুব ছোট। কিন্তু যদি তুমি স্ট্রং লিগ্যান্ডের ক্ষেত্রে দেখো, সায়ানাইড, তাদের ডেল্টা এর মানটা অনেক বড় হয়। তাহলে ডেল্টা এর মানের নির্ভরশীলতা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের লিগ্যান্ডের বিহেভিয়ার বা লিগ্যান্ডের নেচার বলো বা লিগ্যান্ডের পাওয়ার বলো, যে লিগ্যান্ড যত স্ট্রং হবে ডেল্টাও তত বৃদ্ধি পাবে, লিগ্যান্ড উইক হলে ডেল্টা এর মান হ্রাস পাবে। তাহলে এইখানে লিগ্যান্ড গুলোর তোমার কমন বিহেভিয়ার দেওয়া হলো, লিগ্যান্ড গুলোর এনার্জি কার থেকে কার বেশি, কার শক্তি বেশি সেটা দেওয়া হলো, সেই অনুযায়ী তাদের ডেল্টা এর মানটা নির্ভর করে। 3 নম্বর পয়েন্ট যেটা হলো যে ডেল্টা এর মান আর কিসের উপর নির্ভরশীল, জিওমেট্রি অফ দা কমপ্লেক্সের উপর নির্ভরশীল। সেটা আমরা তোমাদের সিএফটি থিওরি যখন পড়ছিলাম তখন বলছিলাম যে কমপ্লেক্সের শেপে বা জিওমেট্রিতে 3টা দেখছিলাম, একটা অক্টাহেড্রাল, একটা স্কয়ার প্ল্যানার, একটা টেট্রাহেড্রাল। তখন আমরা কিন্তু এই রিলেশনটা পড়ছিলাম যে ডেল্টা ও সমান স্কয়ার প্ল্যানার ক্ষেত্রে এটা অনেক বেড়ে যায়, 1.3 ডেল্টা ও হয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে, ডেল্টা ও স্কয়ার প্ল্যানার ক্ষেত্রে হবে 1.3 ডেল্টা ও। আর ডেল্টা ও যখন ডেল্টা টি এর সাপেক্ষে তুমি হিসাব করবে অনেক ছোট হয়ে যায়, সেটা 0.45 ডেল্টা ও এর সমান হয়। তার মানে অক্টাহেড্রালের থেকে টেট্রাহেড্রাল শেপের স্প্লিটিং এনার্জির মান অনেক কম, বাট স্কয়ার প্ল্যানার শেপের স্প্লিটিং এনার্জির মান বেশি। সেটা আমরা এদের আকৃতি থেকে ইতিপূর্বেই আলোচনা করে ফেলছি। তাহলে এই মোটামুটি পয়েন্টগুলোর উপর আমাদের ডেল্টা ও বা ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি নির্ভরশীল। এটা ইম্পর্টেন্ট টপিক, তোমরা ভালো মতো এটা পড়ে নেবে। তারপরে আরেকটা টপিক আমরা চলে যাই, ডিস্ট্রিবিউশন অফ ডি ইলেকট্রনস ইন T2G এন্ড EG অরবিটালস ইন অক্টাহেড্রাল কমপ্লেক্সেস। তাহলে ডিস্ট্রিবিউশন অফ ডি ইলেকট্রনস ইন T2G এন্ড EG অরবিটালস, EG এবং T2G সেটে ইলেকট্রন গুলো কিভাবে প্রবেশ করবে। এখন সেই প্রবেশের নিয়মটা কি, তোমরা জানো অক্টাহেড্রাল কমপ্লেক্সে যখন 5টি ডিজেনারেট অরবিটাল লিগ্যান্ডগুলোর সাথে বন্ডেড হতে যায় তখন তারা দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটিকে আমরা বলছিলাম T2G সেট, একটিকে বলছিলাম EG সেট। এখন T2G সেট হচ্ছে লোয়ার এনার্জি তে আসে আর EG সেটটা হায়ার এনার্জিতে চলে যায়। এখন তোমরা জানো যে ইলেকট্রন যখন প্রবেশ করে, ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে অবশ্যই সেটা নিম্ন শক্তি স্তর ইলেকট্রন আগে যাবে, তারপর ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে যাবে।
আবার হুন্ডের রুল অনুযায়ী কি বলা হচ্ছে? হুন্ডের রুল অনুযায়ী বলা হচ্ছে যে নিম্ন শক্তি স্তরে বা যে কোনো অরবিটালে ইলেকট্রন সর্বাধিক বিজোড় অবস্থায় থাকবে, আনপেয়ার্ড অবস্থায় থাকবে। তাহলে সর্বোচ্চ সে বিজোড় সংখ্যক ইলেকট্রন ও থাকার চেষ্টা করবে। পরে তার মানে হুন্ডের রুল এটা বলা যায় যে ইলেকট্রন একটা করে প্রবেশ করবে ক্রমান্বয়ে প্রত্যেকটা অরবিটালে। এরপরে যদি আরো ইলেকট্রন থাকে তখন ধারাবাহিকভাবে আবার দ্বিতীয় ইলেকট্রন প্রবেশ করবে। এটা হচ্ছে হুন্ডের রুলটা ছিল। তাহলে যখন লিগ্যান্ডটা এই অক্টাহেড্রাল কমপ্লেক্সের T2G এবং EG সেট অরবিটালে প্রবেশ করবে, এখন লিগ্যান্ডটা কেমন লিগ্যান্ড তার উপর ভিত্তি করে এটা প্রবেশ করবে। লিগ্যান্ডটা যদি উইক লিগ্যান্ড হয় তাহলে একরকম বিহেভিয়ার হবে, যদি স্ট্রং লিগ্যান্ড হয় অন্যরকম বিহেভিয়ার হবে। এখন শোনো, যদি লিগ্যান্ডটা উইক লিগ্যান্ড হয় তাহলে তোমরা জানো নিম্ন শক্তির T2G ওখানে তিনটি অরবিটাল DXY DYZ DZX, আর উচ্চ শক্তিতে দুটি অরবিটাল EG সেটে dx স্কয়ার থেকে y স্কয়ার বা dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার। এদের মধ্যে যদি উইক লিগ্যান্ড হয় তাহলে নিম্ন শক্তির অরবিটালে তারা প্রথমে একটি করে ইলেকট্রন প্রবেশ করে 1 2 3, এরপরে দুটি ইলেকট্রন ইজি সেটে চলে যায় 4 5 ইলেকট্রন, তাহলে তাদের ইজি সেটে যাবে। এরপরে যদি ইলেকট্রন থাকে তখন আবার ওই 6 7 8 ইলেকট্রন T2G সেটে চলে আসবে, পরে 9 10 ইলেকট্রন আবার ইজি সেটে যাবে। তার মানে উইক লিগ্যান্ড গুলো কি করতেছে, প্রথমে একটি করে ইলেকট্রন তাদের প্রত্যেকটা অরবিটালে প্রবেশ করবে T2G সেটে একটি করে যাওয়ার পরবর্তীতে, এবং অবশ্যই সেটা কিন্তু একই স্পিনে যাবে, একই স্পিনে। তাহলে উইক লিগ্যান্ড হলে T2G সেটে তিনটি অরবিটালে একটি করে ইলেকট্রন একই স্পিনে প্রবেশ করবে, এরপরে ইজি সেটে ইলেকট্রন একই স্পিনে একটি করে প্রবেশ করবে, তারপরে ইলেকট্রন থাকলে আবার পুনরায় T2G সেট থেকে শুরু হবে। এটা হচ্ছে উইক লিগ্যান্ডের ক্ষেত্রে বৈশিষ্ট্য। তাহলে আমরা একটু দেখি যে we have seen that under the influence of weak ligand the energy difference delta O between T2G and DG sets is relatively small, and hence all the 5d orbitals of these two sets may be supposed to degenerate. এটা আমরা একটু আগেই বলে আসছি, T2G সেট এবং EG সেটের মধ্যে ডেল্টা এর মানটা কম হয়। তাহলে তারা কি বলছে দেখো, in presence of weak ligands all the d orbitals have the same energy, and consequently the distribution of d electrons in T2G and DG sets takes place according to Hund's rule, which states that electrons will pair up only when each of the 5 d orbitals is at least singly filled. তার মানে প্রত্যেকটা d অরবিটালে একটা করে আগে প্রবেশ করবে, তারপরেই শুধুমাত্র পেয়ার করবে। সেই হিসাবে উইক লিগ্যান্ডের ক্ষেত্রে অক্টাহেড্রাল কমপ্লেক্স ইলেকট্রন গুলো এভাবে প্রবেশ করে, দেখো 1 2 3 নাম্বার অফ ইলেকট্রন 1 2 3 T2G সেটে যাবে, 4 5 ইজি তে যাবে, 6 7 8 আবার T2G তে ধারাবাহিকভাবে যাবে, তারপরে 9 10 আবার ইজি সেটে যাবে। এটা হচ্ছে উইক লিগ্যান্ডের ক্ষেত্রে এই ধরনের সিকোয়েন্সে ইলেকট্রন প্রবেশ করে। বাট when the ligands are strong তখন তারা এই নিয়ম হুন্ডের রুলকে আর মানে না, তখন হুন্ডের রুল এখানে মান্য হয় না। স্ট্রং লিগ্যান্ড গুলো কি করে, স্ট্রং লিগ্যান্ড গুলো আগে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করবে, তারপরেও যদি তার ইলেকট্রন থাকে তাহলে সে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন দিবে। তাহলে যখন সেন্ট্রাল মেটাল ক্যাটায়নের সাথে স্ট্রং লিগ্যান্ড গুলো সংযুক্ত থাকে তখন ইলেকট্রন তাহলে কিভাবে প্রবেশ করবে ডি অরবিটালে, ইলেকট্রন গুলো প্রবেশ করবে নিম্ন শক্তির T2G সেটে 1 2 3 একই স্পিনে 1 2 3 এভাবে প্রবেশ করবে, তারপরে যদি ইলেকট্রন থাকে 4 5 6 আবার ওই T2G সেটেই বিপরীত স্পিনে প্রবেশ করবে। তাহলে এটা এর আগে কি হয়েছিল যে তোমার T2G সেটে উইক লিগ্যান্ডে দিয়ে তারপরে ইজি সেটে গিয়েছিল, এবার আর সেটা যাবে না, T2G সেট পূর্ণ হবে তারপরে ইজি সেটে যাবে। তাহলে দেখো T2G সেটে 1 2 3 4 5 6 যাবে, তারপরে 7 8 9 10 যাবে ইজি সেটে। তাহলে ইন octaedral complexes containing strong ligands distribution of d electrons in T2G and DG set does not obey Hund's rule. Thus in a strong field the first 6 electrons numbered as 1 2 3 4 5 6 will go to T2G set, and the remaining 4 electrons numbered as 7 8 9 10 enter EG set, enter EG set। তাহলে এই হিসেবে তাহলে দেখো এখানে কি করলো, কোবাল্টের সাথে 6টি ফোল্ডিং লিগ্যান্ড হিসেবে আছে, তাহলে ফোল্ডিং উইক লিগ্যান্ড। তাহলে কোবাল্ট 3 প্লাজে ইলেকট্রন আছে কয়টি, তোমার কোবাল্ট 3 প্লাজে ইলেকট্রন আছে 6টি। আবার কোবাল্ট 3 প্লাজের এই অণুর সাথে অ্যামোনিয়া স্ট্রং লিগ্যান্ড হিসেবে সংযুক্ত আছে, দুটোই অক্টাহেড্রাল কমপ্লেক্স 6টি লিগ্যান্ড। এই হচ্ছে কোবাল্টের ডিজেনারেট 5d অরবিটাল।
কখন? যখন সে ফ্রি মেটাল আয়ন ছিল। যখন সে ফ্রি মেটাল আয়ন ছিল তখন তার ডিজেনারেট 5d অরবিটাল এটা। এবার যখন সে উইক লিগ্যান্ডের সাথে সংযুক্ত হলো, খেয়াল করো, উইক লিগ্যান্ডের সাথে যখন সে সংযুক্ত হলো তখন 6টি ইলেকট্রন কিভাবে প্রবেশ করছে? 1 2 3 4 5 একই স্পিনে একটা করে প্রবেশ করছে। তারপরে 5টি অরবিটালে 5টি যাওয়ার পরে একটা থেকে যায়, ওটা বিপরীত স্পিনে T2G সেটে আসছে। কিন্তু এই 6টি ইলেকট্রন যখন অ্যামোনিয়ার লিগ্যান্ড সংযুক্ত থাকে তখন একই অরবিটালে থাকে। দেখো T2G সেটে থাকে, দুটি দুটি দুটি, এখানে আর কোনো ইলেকট্রনই যায়নি। তাই কারণে ডেল্টা ও এটা স্মল, এটা হচ্ছে লার্জ। তাহলে এটা গেল। এরপর আসো আমরা তাহলে অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে প্রবেশের নিয়মটা দেখলাম। তাহলে কমপ্লেক্সটা যদি টেট্রাহেড্রাল হয় তাহলে কিভাবে প্রবেশ করবে? তাহলে টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে দেখো ডিস্ট্রিবিউশন অফ ডি ইলেকট্রন ইন T2G and DG অরবিটাল ইন টেট্রাহেড্রাল কমপ্লেক্স। তোমাদের একটা ছক দিয়ে আমি দেখাতে পারি যে যদি উইক ফিল্ড হয় হাই স্পিন কমপ্লেক্স তৈরি করবে। উইক ফিল্ড মানে উইক লিগ্যান্ড হলে। যদি স্ট্রং লিগ্যান্ড হয় তাহলে লো স্পিন কমপ্লেক্স করবে আগের মতোই। তাহলে টেট্রাহেড্রালের ক্ষেত্রে কি হয়? নিম্ন শক্তির অরবিটাল সেটকে ইজি, অক্টাহেড্রালে উল্টাটা হয়। আর উচ্চ শক্তির অরবিটাল সেট কি? T2G। তাহলে প্রথমে ইজি সেটে উইক লিগ্যান্ড হলে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে একটা ইলেকট্রন হলে ইজি, দুটো হলে ইজি, তিনটা হলে ইজি, চারটা হলে ইজি। কারণ ইজি সেটে দুটি অরবিটাল 4টি ইলেকট্রন থাকতে পারে। তার মানে উইক লিগ্যান্ড হলে টেট্রাহেড্রালে 1 2 3 4 পর্যন্ত ধারাবাহিকভাবে ইজি সেটে ইলেকট্রন প্রবেশ করবে। এরপরে 5 থেকে 10 পর্যন্ত একদম তারা T2G সেটে প্রবেশ করবে। 5 থেকে 10 পর্যন্ত T2G সেটে প্রবেশ করবে ধারাবাহিকভাবে। তাহলে এখানে D1 থেকে D10 আছে, সেক্ষেত্রে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন n, এটা যদি D1 হয় 1 2 3 4 5 পর্যন্ত আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে পারে যদি 5টি ইলেকট্রন হয়। এরপরে আমরা তো বলছি হাই স্পিন কমপ্লেক্স করবে কে? উইক লিগ্যান্ড। এরপরে যত ইলেকট্রন বাড়বে আস্তে আস্তে আবার সেটা কমতে কমতে জিরোতে চলে আসবে, কারণ সবগুলো পেয়ার হয়ে যাবে D10 যখন হবে। কিন্তু যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে তুমি জানো লো স্পিন কমপ্লেক্স করবে, সে প্রথমে পেয়ার করবে। তাহলে স্মল তোমার যদি হয়, সরি, যদি তোমার টেট্রাহেড্রালে টেট্রাহেড্রাল শেপে উইক লিগ্যান্ড হয় তাহলে 1 2 3 4 5 পর্যন্ত 5টা অরবিটালে যাবে। তার মানে ইজিতে যাবে 1 2 আর 3 4 5 যাবে T2G সেটে, 3 4 5 যাবে T2G সেটে। একইভাবে 5 এর পরে 6 এবং 7 ইলেকট্রন আবার যাবে ইজিতে, 8 9 10 যাবে T2G তে। এভাবে হবে। এটা নাম্বার অফ তোমার এখানে যেটা দেয়া আছে এটা হচ্ছে নাম্বার অফ তোমার কি আনপেয়ার্ড ইলেকট্রন। কিন্তু যদি সেটা স্ট্রং লিগ্যান্ড হয়, স্ট্রং লিগ্যান্ড হলে ইজি সেট আগে পূর্ণ করবে। তাহলে সেই হিসেবে আমাদের ইজি সেটে প্রথমে 4টি ইলেকট্রন যাবে 1 থেকে 4। এরপরে যদি ইলেকট্রন আসে ডি অরবিটাল আরো তাহলে 5 থেকে 10 পর্যন্ত বাকি ইলেকট্রন গুলো T2G সেটে যাবে। বাকি ইলেকট্রন গুলো যাবে আমাদের T2G সেটে। এই ছকটা দেখলে তোমরা বুঝতে পারবে আশা করি। তাহলে আসো সাম অ্যাপ্লিকেশন অফ সিএফটি, ক্রিস্টাল ফিল্ড থিওরির কিছু অ্যাপ্লিকেশন পড়ি। কালার অফ ট্রানজিশন মেটাল কমপ্লেক্স। তাহলে আমাদের যে অবস্থান্তর মৌলগুলো কমপ্লেক্স ফর্ম করে তাদের কালার গুলো কেমন হয়, এটাকে তারা 3 ভাগে ভাগ করছে। দেখো এগুলো তোমরা জানো। দ্য কমপ্লেক্স মে অ্যাবজর্ব দ্য হোল অফ হোয়াইট লাইট, ইন দিস কেস কমপ্লেক্স অ্যাপিয়ার্স ব্ল্যাক। আর যদি সে সবগুলো রিফ্লেক্ট বা ট্রান্সমিট করে তাহলে হবে হোয়াইট। এবং থার্ড অপশনে বলা হলো দ্য কমপ্লেক্স মে অ্যাবজর্ব some of it and may reflect the remaining light. In this case, the complex has some color, that is, it is colored. The absorption of light by the colored complexes takes place in the visible region of the spectrum, which extends from 4000 angstrom to 7000 angstrom. এটা হচ্ছে ভিজিবল রেঞ্জের তোমার ওয়েভলেন্থ, এই রেঞ্জে হতে পারে। তোমরা জানো তরঙ্গ দৈর্ঘ্য তার হবে 4000 থেকে 5000 7000 অ্যাংস্ট্রম, অথবা তুমি বলতে পারো 400 থেকে 700 ন্যানোমিটার। তাহলে the color of the absorbed light is different from that of the transmitted light. তাহলে কিভাবে হচ্ছে, আমরা টাইটেনিয়ামের একটা কমপ্লেক্স নিয়ে আলোচনা করলাম, অক্টাহেড্রাল কমপ্লেক্স, টাইটেনিয়াম 3+ আয়ন, তাহলে ওর একটা ইলেকট্রন থাকে। তাহলে দেখো অ্যাবজর্ব যদি সেটা দৃশ্যমান রেঞ্জের কম পরিমাণে তাহলে অ্যাবজর্ব করে, তাহলে তুমি জানো দৃশ্যমান রেঞ্জের যদি ওয়েভলেন্থটা বেশি হয় তাহলে হবে ইনফ্রারেড অঞ্চল, ওই যে তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের 7টা অঞ্চল সেটা। আর যদি কম হয় তাহলে আল্ট্রাভায়োলেট অঞ্চল হবে। আল্ট্রাভায়োলেট অঞ্চল, এটা কালার চেঞ্জ কিভাবে হচ্ছে, বাম থেকে ডানে যত যাবে ওয়েভলেন্থ তত ইনক্রিজ হবে।
ওয়েভলেন্থ যত ইনক্রিজ হবে তোমরা জানো ওয়েভলেন্থ আর এনার্জি পরস্পরের ব্যস্তানুপাতিক। ই সমান এইচ নিউ সমান এইচ সি বাই ল্যামডা। তাহলে ই এবং ল্যামডা পরস্পরের ব্যস্তানুপাতিক যেহেতু, তাহলে যেদিকে ওয়েভলেন্থ বাড়বে তার বিপরীত দিকে কি হবে, এনার্জি ইনক্রিজ হবে। তার মানে যে এই বাম থেকে ডানে ওয়েভলেন্থ বৃদ্ধি পাচ্ছে, বাম থেকে ডানে ওয়েভলেন্থ বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই বাম থেকে ডানে এনার্জি হ্রাস পাবে, এনার্জি হ্রাস পাবে। সে চারটা দেখানো হলো। এরপর বলছে উইথ দ্য হেল্প অফ ভিজিবল অ্যাবজর্পশন স্পেকট্রাম অফ এ কমপ্লেক্স ইট ইজ পসিবল, ওই যে টাইটেনিয়ামের দ্য ওয়েভলেন্থ ইজ 5000 অ্যাংস্ট্রম এবং তার ওয়েভ নাম্বার নিউ বার হচ্ছে 20000। কিভাবে আসছে দেখো, ক্যালকুলেশন করা হলো 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁸ সেন্টিমিটার তোমরা জানো, তাহলে নিউ বার সমান 1 বাই ল্যামডা, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করছি। তাহলে তার যদি আমরা পিকটা দেখি, তাহলে এখানে মোলার অ্যাবজর্বেন্স, এদিকে হচ্ছে ফ্রিকোয়েন্সি ইন ওয়েভ নাম্বার, তাহলে এইভাবে পিক দেখায়। তাহলে দেখো এখানে 5000 অ্যাংস্ট্রমে ওয়েভলেন্থ পাওয়া যায়, যেখানে তার হচ্ছে কি 20000 হচ্ছে তার ওয়েভ নাম্বারের মান। তাহলে এটা হচ্ছে টাইটেনিয়ামের ক্ষেত্রে। তাহলে টাইটেনিয়ামের ইলেকট্রনটা কিভাবে দেখছো, নাও লেট আস সি হোয়াট হ্যাপেন্স ইন দা ইনসাইড। তাহলে টাইটেনিয়ামে একটা ইলেকট্রন আছে তোমাদের বলছি, তাহলে সেটা স্বাভাবিকভাবে অক্টেটাল T2g সেটে থাকবে। এবার সে কি করবে, when the complex ion absorb light in the visible region at 5000 angstrom, the energy kilocalorie যদি হিসাব করো তুমি 57 kilocalorie per mole হবে। তাহলে বলছে the energy 57 kilocalorie per mole is equal to the energy difference delta O between T2g and DG। তাহলে ওর যে ওই যে তোমার এনার্জিটা, সে এনার্জিটা হবে T2g এবং EG সেটের তোমার যে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি তার সমান। This type of electronic transition from T2g to EG level is called DD or ligand field transition। তাহলে এটা ডিডি অর লিগ্যাল ফিল্ড ট্রানজিশন, আমরা একটু পরে ছবিতে সেটা দেখবো। তাহলে ডিডি ট্রানজিশনটা কি দেখো, ইজি সেট T2g সেট এই একটি ইলেকট্রন তাহলে কি করছে 5000 অ্যাংস্ট্রমের ওয়েভলেন্থের এনার্জি অর লাইট সে অ্যাবজর্ব করে এখান থেকে এই ইজি সেটে স্থানান্তরিত হচ্ছে। তাহলে এই T2g সেট এবং ইজি সেটের মধ্যে এর ডেল্টা ও কত, অক্টাডাল কমপ্লেক্সের 57 কিলো ক্যালোরি, একটু আগে আমরা হিসাব করে দেখছি 57 কিলো ক্যালোরি। তাহলে এটা গ্রাউন্ড স্টেট, এটা হচ্ছে তার এক্সাইটেড স্টেট। তাহলে বলছে, তাহলে কি বলছে, অ্যাবজর্পশন অফ লাইট বাই hexa aqua titanium 3 ion involving a shift and electron from T2g level to EG level. This transition is gives the titanium ion is purple color। এর কারণে এই তোমার TiS263+ এই মেটাল আয়ন কমপ্লেক্স আয়নটির তোমার কালারটা হবে কেমন, পার্পল। সেকেন্ড বলছে নাম্বার অফ আনপ্যান্ড ইলেকট্রন এন্ড ম্যাগনেটিক প্রপার্টিজ অফ অক্টাডাল কমপ্লেক্স। আমরা সিএফটি থিওরির সাহায্যে অক্টাডাল কমপ্লেক্স এর নাম্বার অফ আনপ্যান্ড ইলেকট্রন বা ম্যাগনেটিক প্রপার্টিজ কাউন্ট করতে পারি। এটা তোমাদের ভ্যালেন্সবন্ড থিওরিতে আমি এই সূত্র নিয়ে আলোচনা করছিলাম। মিউ এস স্পিন অনলি কাউন্ট করে তার হবে n ইনটু n+2 √n ইনটু n+2 বোর ম্যাগনেটাম এককে। এখানে n ছিল নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কোন অবস্থায়, যখন ফ্রি মেটাল আয়ন থাকে তখন। তাহলে ভ্যালু অফ স্পিন অনলি মোমেন্ট মিউ এস, আর একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু আমরা তুলনা করছিলাম, তাহলে এটাও আমরা ক্যালকুলেশন করতে পারি সিএফটির সাহায্যে। থার্ড আমরা করতে পারি যেটা ডিস্টরশন অফ অক্টাডাল কমপ্লেক্স। এটা তোমার অক্টাডাল কমপ্লেক্সের ডিস্টরশন কিভাবে ঘটে সেটা ব্যাখ্যা করতে পারি, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, যেটাকে জন টেলর থিওরি বলা হচ্ছে। তাহলে এই তারা ডিস্টরশনটাকে মূলত তিনটি ভাগে ভাগ করছে। দেখো প্রথমটা হচ্ছে ডায়াগোনালি ডিস্টর্টেড octahedral complexes which are obtained when the distortion of a regular octahedron takes place along two-fold axis। তাহলে ডায়াগোনালি হলে two-fold axis হবে, যদি ট্রাইগোনালি হয় three-fold axis, যদি টেট্রাগোনালি হয় তাহলে বলছে four-fold axis। তাহলে ডায়াগোনালি distorted octahedral complexes in which the distortion takes place along a three-fold axis। আর যদি টেট্রাগোনালি distorted octahedral complex which are also known as tetragonal complex, এটা নিয়ে তোমাদের আলোচনা হয়েছিল সিএফটির মধ্যে। টেট্রাগোনাল কমপ্লেক্স কখন হয় তোমাদের মনে আছে কিনা, যে যদি জেড অক্ষ বরাবরে দুটি ট্রান্স লিগ্যান্ড প্রবেশ করে, তখন বাকি যে লিগ্যান্ড চারটি সেটা এক্স ওয়াই তলে থাকে, তখন ওই জেড অক্ষের দুটি লিগ্যান্ডের মধ্যবর্তী মেটাল আয়ন থেকে দূরত্বটা বাকিদের থেকে অনেক বেশি হয়, তখন টেট্রাগোনাল শেপ আমরা পাই মূলত। কিন্তু যদি সেটাকে তুমি জেড অক্ষ বরাবরে রেখে দেয়, তোমার
রিমুভ করে দাও, তাহলে কমপ্লেক্সটার ফর্ম হয়ে গেছিল এক্স স্কয়ার প্লানার। তোমরা যদি আগের লেকচার পড়ে থাকো তাহলে অবশ্যই এটা বুঝবা, তখন তার ফর্ম হয়ে গেছিল স্কয়ার প্লানার। তাহলে বলছে এই টেট্রাগোনাল শেপে কমপ্লেক্সে মে বি অবটেইনড বাই এনি অফ দ্য টু ফলোইং টু ওয়েজ। দুটি ঘটনা ঘটতে পারে। কি ঘটনা? ইফ দ্য টু ট্রান্স লিগ্যান্ডস লাইং অন দ্য জেড এক্সিস ইন অ্যান octahedron are moved away from the central metal cation so that their distance from the metal cation is slightly greater than it is for the other four ligands lying in the xy plane. একটু আগে আমি এই কথাটা বলছি তোমাদের, we get a tetragonal structure. Quite obviously, this structure has two long bonds along the z-axis and four short bonds in xy plane. তাহলে সেলরা খেয়াল করো, তাহলে এখানে টু বন্ড হবে তোমার z-axis বরাবর যে টু বন্ড এটা লং হবে, আর xy প্লেনে যে চারটা লিগ্যান্ড থাকবে তাদেরটা শর্ট হবে। এটা একটা ওয়ে হতে পারে। তারা সেকেন্ড ওয়ে বলছে কি, if the two trans ligands located at the z-axis are brought near the central metal cation so that their distance from the metal cation is smaller. যদি সেই দুটি লিগ্যান্ডকে তুমি সেন্ট্রাল মেটাল ক্যাটায়নের কাছে নিয়ে এসো তাহলে তাদের ওই বন্ডটা স্মলার হয়ে যাবে। কাদের তুলনায়? এক্স ওয়াই প্লেনের তুলনায়। তাহলে বলছে উই अगेन গেট এ টেট্রাগোনাল স্ট্রাকচার। তাতেও আমরা টেট্রাগোনাল স্ট্রাকচারই পাবো, তবে দিস স্ট্রাকচার হ্যাজ টু শর্ট বন্ড। তাহলে দুটো শর্ট বন্ড পাবে কোন বরাবরে? জেড এক্সিস বরাবরে, এন্ড ফোর লং বন্ডস ইন এক্স ওয়াই প্লেন। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? মূল বিষয়টা দাঁড়ালো টেট্রাগোনাল শেপে যদি লিগ্যান্ড দুটিকে তুমি জেড অক্ষ বরাবরে ট্রান্স লিগ্যান্ড হিসেবে রাখে দাও এবং তাহলে তাদের বন্ড লেন্থটা বড় হবে এক্স ওয়াই প্লেনে যে চারটি লিগ্যান্ড থাকবে তাদের তুলনায়। আর যদি তাদেরকে তুমি জেড এক্সিস বরাবরে কাছে নিয়ে আসো সেন্ট্রাল মেটাল ক্যাটায়নের, তাহলে তাদের বন্ডটা শর্ট হয়ে যাবে, তখন এক্স ওয়াই প্লেনের বন্ড চারটা ওদের তুলনায় লং হয়ে যাবে। তাহলে আসো এটা নিয়ে জন টেলর থিওরি। ইন 1937 জন টেলর পুট ফরওয়ার্ড এ থিওরি নোন অ্যাজ জন টেলর থিওরি which can explain why certain six coordinate complex undergo distortion to assume distorted octahedral. This theory states that any non-linear molecular system possessing disjoint electronic state will be unstable and will undergo distortion to form a system of lower symmetry and lower energy and thus will remove degeneracy. এটা তাহলে তোমাদের এটা আমরা দেখব কাদের ক্ষেত্রে হবে সিমেট্রি, আনসিমেট্রি এবং লিনিয়ার নন লিনিয়ার কাদের ক্ষেত্রে প্রযোজ্য এটা আমরা দেখব। বলছে সিমেট্রিক্যাল এন্ড আনসিমেট্রিক্যাল টি2জি এন্ড ডিজি অরবিটাল কখন তারা সিমেট্রিক্যাল হবে, কখন আনসিমেট্রিক্যাল হবে। তাহলে বলছে যদি টি2জি সেট, দেখো টি2জি সেট and easy T2G and easy orbitals which are empty মানে জিরো, হাফ ফিল্ড, তাহলে এটার হাফ ফিল্ড কত? এটা থাকতে পারে 6টি, তাহলে 3টি, এটায় 2টি, তাহলে হাফ ফিল্ড T2G3 and EG2 or completely filled T2G6 and EG4 are said to be symmetrically orbitals. তাহলে সিমেট্রিক্যাল হবে কখন? যখন T2G0, T2G3, T2G6। আর সিমেট্রিক্যাল হবে কখন? EG0, EG4, EG0, EG4 or EG2, EG2, EG0, EG4. Here it should be noted that in the strong field low spin complexes EG set having 2 electrons is unsymmetrically orbital. তবে EG সেটে দুটি ইলেকট্রনের ক্ষেত্রে যদি সেটা স্ট্রং লিগ্যান্ড হয় তাহলে লো স্পিন, তাহলে আনসিমেট্রিক্যালি হবে, কিন্তু যদি উইক লিগ্যান্ডের ক্ষেত্রে হয় তাহলে সেটা হাই স্পিন কমপ্লেক্স হবে, তখন সেটা সিমেট্রিক্যালি হবে। তাহলে দেখো T2G অরবিটাল T2G0, 3, 6 এটা সিমেট্রিক্যাল, আর 0, 3, 6 বাদে বাকি যারা 1, 2, 4, 5 এরা আনসিমেট্রিক্যাল। ইজি যদি 0, 4 থাকে সিমেট্রিক্যাল আর 1, 3 সিমেট্রিক্যাল, আর যদি 2 থাকে তাহলে দুটো ডিফারেন্ট কেস হচ্ছে, একটা হাই স্পিনের ক্ষেত্রে হবে সিমেট্রিক্যাল অর্থাৎ উইক লিগ্যান্ডের ক্ষেত্রে, আর যদি স্ট্রং লিগ্যান্ড হয় তাহলে লো স্পিন কমপ্লেক্স হবে, সেটা হবে আনসিমেট্রিক্যাল। তাহলে এটা গেল। এবার বলছে তাহলে এই সিমেট্রিক্যালি আনসিমেট্রিক্যালি উপর ডিপেন্ড করে কখন ডিসটরশন হবে না, কখন অল্প হবে, কখন বেশি হবে। তাহলে আমরা শুরুতে যদি একটু দেখি, নো ডিসটরশন কন্ডিশন, the d orbitals which have both EG and T2G and EG sets as symmetrical orbital lead to perfectly symmetrical. তাহলে বলছে যদি EG এবং T2G উভয়টা সিমেট্রিক্যাল হয় তাহলে কোনো ধরনের ডিসটরশন ওটা কমপ্লেক্সের মধ্যে হবে না।
তাহলে দেখো D0, T2G, E0, D3 হলে, D5 হলে, D8 হলে, D10 হলে of high spin octahedral complex, and D0, D3, D6 and D10 of octahedral complexes give perfectly regular octahedral complex. Thus in these cases there is no distortion. তাহলে এই ক্ষেত্রে ডিসটরশন হবে না। তাহলে কন্ডিশন ফর স্লাইড ডিসটরশন, কখন স্লাইড ডিসটরশন হবে? স্লাইড ডিসটরশন হবে দেখো হাই স্পিন কমপ্লেক্সের ক্ষেত্রে D1, D2, D6, D7 এর ক্ষেত্রে, এবং লো স্পিন কমপ্লেক্স হলে D1, D2, D4 and D5 এর ক্ষেত্রে। তাহলে condition of slide distortion কখন? when d orbitals of the central metal ion of an octahedral complex have T2G orbitals as unsymmetrical, there occurs slide distortion. যদি শুধু T2G orbital unsymmetrical হয় তাহলে slide distortion হতে পারে। slide distortion হতে পারে কখন? যখন T2G orbital unsymmetrically হবে। কিন্তু strong distortion কখন হবে? whenever the EG orbitals which point directly towards the ligands are unsymmetrically, that is contain 1, 3 or 2 only low spin complexes, একটু আগে আমরা বলছি electrons, we shall expect a strong distortion leading to tetragonal and even to square planar complexes. Distortion produced in an octahedral complex due to the presence of unsymmetrical EG orbitals is due to the fact that since the directions of the EG orbitals of the central metal ion correspond with the direction, আচ্ছা এটা বাদ দাও, আমরা এখান থেকে একটু শর্টকাটে দেখি। শর্টকাটে কি দেখতে পারি? T2G সিমেট্রিক্যাল, EG সিমেট্রিক্যাল, দুটাই সিমেট্রিক্যাল, তাহলে নো ডিসটরশন। তাহলে কখন দুটো সিমেট্রিক্যাল হবে তুমি জানো অলরেডি। যদি T2G আনসিমেট্রিক্যাল হয় তাহলে স্লাইড ডিসটরশন, আর যদি EG আনসিমেট্রিক্যাল হয় তাহলে স্ট্রং ডিসটরশন। তাহলে শর্ত হচ্ছে তিনটা, দুটাই সিমেট্রিক্যাল, নো ডিসটরশন। T2G আনসিমেট্রিক্যাল তাহলে স্লাইড ডিসটরশন, EG আনসিমেট্রিক্যাল হলে স্ট্রং ডিসটরশন হবে। এটাই হচ্ছে জন টেলর থিওরি ডিসটরশন। তাহলে কিভাবে ঘটে? আমরা যদি একটু কপার আয়নের ক্ষেত্রে একটা উদাহরণ দেখি। দেখো জন টেলর ইফেক্ট যদি কপার মেটাল আয়নের ক্ষেত্রে দেখো তুমি, তাহলে কপার 2 প্লাস আয়ন, তাহলে কপার 2 প্লাস আয়নে তাহলে ইলেকট্রন কয়টা? ইলেকট্রন হচ্ছে 9টা ডি অরবিটালে। তাহলে তার T2G সেটে থাকবে কয়টা? 6টা। EG সেটে থাকবে কয়টা? 3টা, 9টা। তাহলে দেখো T2G সেটে 6টি ইলেকট্রন, এই 6টি ইলেকট্রন T2G সেটে আছে। এবার ওই ডিসটরশন ঘটবে, এই T2G সেটেরও ডিসটরশন ঘটবে। এর DXY যাবে উচ্চ শক্তি স্তরে আর বাকি দুটি নিম্ন শক্তি স্তরে চলে আসবে, তখন এদের মধ্যে ডিসটরশন হয়। এর বিপরীত ঘটনা ঘটতে পারে, DXY নিচে নিম্ন শক্তি স্তরে আসবে, DXZ আর YZ উচ্চ শক্তি স্তরে যাবে, এভাবে ভাগ হবে। EG সেটের 3টি ইলেকট্রনের ক্ষেত্রে এভাবে DZ² নিম্ন শক্তি স্তরে আসবে আর DX² Y² যাবে উচ্চ শক্তি স্তরে। তাহলে Z² এ থাকবে 2টি ইলেকট্রন, X² Y² থাকবে 1টি ইলেকট্রন। এটা হতে পারে। অপরদিকে X² Y² নিম্ন শক্তি স্তরে আসতে পারে, Z² উচ্চ শক্তি স্তরে যেতে পারে। সেক্ষেত্রে তোমার যেটা হবে যে যদি X² Y² নিম্ন শক্তি স্তরে, সেখানে হবে 2টি ইলেকট্রন আর Z² হবে 1টি ইলেকট্রন। যদি এ ধরনের ডিসটরশন ঘটে তখন তাকে বলবো আমরা ইলংগেশন। ইলংগেশনে জেড এক্সিস বরাবর 2টি লিগ্যান্ডের বন্ড লেন্থ বড় হবে। খেয়াল করো, এই যে বন্ড লেন্থ বড় হবে কাদের তুলনায়? বাকি 4টার তুলনায় এদের বন্ড লেন্থ বড় হবে, ইলংগেশন। আর যদি এই ঘটনা ঘটে, এই ধরনের ডিসটরশন ঘটে, তাহলে হবে কম্প্রেশন। কম্প্রেশন হলে এই লিগ্যান্ড দুটোর বন্ড লেন্থ হবে বাকিদের তুলনায় ছোট। খেয়াল করো, ওই যে আমরা টেট্রাগোনাল শেপে এ বি দু ধরনের ডিসটরশন ঘটে একটু আগে বলে আসছিলাম। এই যে দেখো টেট্রাগোনাল শেপে 2 ধরনের ডিসটরশন ঘটতে পারে। শুরুতে আমরা বলছিলাম এই যে তোমার এই এ আর এই বি, এ বি, তাহলে সেই ঘটনাটা এখানে ঘটছে এ বি। তাহলে এটা ইলংগেশন হলো, এটা কম্প্রেশন হলো। তাহলে পার্থক্য কোথায়? এই জেড এক্সিস বরাবর 2টি লিগ্যান্ডের বন্ড লেন্থ। তাহলে এটাকে আমরা অন্যভাবে যদি একটু দেখি, দেখো এটা এই যে জেড এর 2টি লিগ্যান্ড দূরবর্তীতে আছে, তাহলে এটাকে বলি আমরা জেড আউট, জেড আউট। তাহলে ইলংগেশন যেটা সেটাকে বলবো আমরা জেড আউট। আর যদি এটা শর্ট কম্প্রেশন হয় তখন বলি জেড ইন, জেড অরবিটাল তখন
এই 4টি অরবিটালের মধ্যে তোমার যে জেড অরবিটালের শেপ যদি তুমি চিন্তা করো, তাহলে তার ডাম্বেলটা কেমন, এটা জেড এক্সিস বরাবরে একটা ডাম্বেল, কিন্তু ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল, আরেকটা ডাম্বেল কাউন্ট করা হয়। এই যে তাদের কেন্দ্র বরাবরে আরেকটা, এই যে রেড মার্ক করা আছে দেখো, এই বরাবরে ইলেকট্রন একটা মুভমেন্ট আছে, তাহলে ওই বরাবরে লিগ্যান্ডের ইলেকট্রনের সাথে বন্ড ফর্ম হয় এখানে। তাহলে এটাকে ওই কম্প্রেশন সরি ইলংগেশনটাকে আমরা বলবো জেড ইন জেড আউট, আর কম্প্রেশন যেটা সেটাকে বলবো জেড আউট। এটাই হচ্ছে জন টেলর থিওরি। এটা তোমরা ভালোভাবে একটু পড়ে নিবে। আমরা যদি একটা চার্ট দেখি, দেখো চার্ট দেখি, তাহলে দেখো কোন ধরনের নাম্বার অফ ডি ইলেকট্রনস হলে কি হবে, তাদের সিমেট্রি টি টু দি ইজি সিমেট্রি কেমন হবে, ডিসটরশন গুলো কেমন হবে। এটা কার ক্ষেত্রে, হাই স্পিন কে করে, উইক লিগ্যান্ড করে। আর এটা এই চারটা লো স্পিনের ক্ষেত্রে লো স্পিন কে করে, স্ট্রং লিগ্যান্ড করে। চারটা যদি তুমি খেয়াল করো, তাহলে কখন ডিসটরশন হবে, কখন হবে না, কখন স্ট্রং হবে, কখন স্লাইড হবে, তাহলে তোমরা এটা সহজেই এখান থেকে দেখতে পারবে, তাহলে আমাদের জন টেলর থিওরিটা শেষ। এরপরে সর্বশেষ আমরা পড়বো সিএফটি থিওরির লিমিটেশন। সিএফটি থিওরির লিমিটেশন এর পরে, তাহলে এর লিমিটেশন গুলো কি দেখো, বলছে যে প্রথম লিমিটেশন বলছে যে দেয়ার যে কমপ্লেক্স গুলো ফর্ম হয় তাদের যে তোমার ক্যারেক্টারিস্টিক্স বলো বা বিহেভিয়ার বলো, তা পাই লিগ্যান্ড অরবিটালস এর উপর ডিপেন্ড করে। তাহলে বলছে therefore to explain all the properties of the properties গুলো complex depends on the pi ligands orbitals will be outside the scope of CFT. কিন্তু CFT does not consider the formation of pi bonding in complex. কিন্তু CFT pi bond ফর্ম করে কমপ্লেক্সের মধ্যে এই ধরনের কোনো ধারণা দেয় না বা এটাকে তারা স্বীকার করে না। দ্বিতীয় হচ্ছে বলছে CFT is unable to account satisfactory for the relative strength of ligands. That is, it gives no explanation as to why H2O appears in the spectrochemical series as a stronger ligand than OH ion. OH আয়নের তুলনায় পানি কেন স্ট্রং লিগ্যান্ড হিসেবে আচরণ করে সেটা তারা ব্যাখ্যা করে না। তৃতীয় কি ব্যাখ্যা করে না, সিএফটি তে তোমরা ফুল আয়নিক বন্ড হিসেবে চিন্তা করা হচ্ছে কমপ্লেক্স গুলোর মধ্যে, বাট it gives no account of the partly covalent nature of the metal ligand bonds. Thus the effect directly dependent on covalency cannot be explained by CFT. এটা সিএফটি ব্যাখ্যা করতে পারে না। তাহলে আমরা সিএফটি থিওরিটার লিমিটেশন পড়লাম। তাহলে সিএফটি তে তোমাদের যেগুলো পড়ানো হয়েছে তোমরা যদি এগুলো পড়ো যথেষ্ট, এর বাইরে তোমাদের আর লাগবে না। আমরা এরপরে এই সিএফটি থিওরির পরবর্তীতে আমরা পরের লেকচারে তোমাদের ঈদ পরবর্তী যে লেকচার গুলো হবে তাতে আমরা মলিকুলার অরবিটাল থিওরি আর এলকাউ থিওরি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর সিএফটি থিওরির যে আমি তোমাদের স্লাইড গুলো দিলাম স্ক্রিন শেয়ার করে, এই স্লাইড গুলো তোমরা একটু ভালো মতো পড়ো। তোমাদের কাছে যদি বই থেকে থাকে, এখন তোমরা যেহেতু বাড়িতে অবস্থান করতেছো, যদি বই নিয়ে থাকো কোঅর্ডিনেশন কম্পাউন্ডের, তাহলে এই স্লাইড গুলো পড়ার পাশাপাশি তোমার কাছে যে বই আছে সে যে বই হোক সেটা একটু পড়ে নিবা। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সবাই ভালো মতো ঈদ উদযাপন করো, স্বাস্থ্যবিধি মেনে সবাই অবস্থান করো যে যার মতো, সতর্ক থেকো, সবাই ভালো থেকো। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।